29শে ফেব্রুয়ারি যারা বঙ্গের উত্তর দিক দিয়ে আসবেন, তো তার জন্য বিশেষভাবে দুটি ট্রেন নেওয়া হয়েছিল এবং যেমন হয় রীতি মেনে আইআরসিটিসিকে লেখা হয়েছিল গ্রুপ জেনারেল ম্যানেজারকে এরকম দুটি ট্রেন দরকার, এই দুটি ট্রেনে করে আলিপুরদুয়ার থেকে আসবে শিয়ালদা অবধি এবং আরেকটি নিউ কোচবিহার থেকে আসবে শিয়ালদা অবধি। এই ট্রেনটা ছিল 8 তারিখের জন্যে। 8 তারিখে তারা উঠবেন, তারপর 9-এ পৌঁছবেন, 10-এ সভা করে তারপর ফিরে যাবেন। সেই মর্মে যে টাকা পয়সা দেওয়ার কথা আছে সেই টাকা পয়সাও 29শে ফেব্রুয়ারি দেয়া হয়েছে। আলিপুরের শিয়ালদা আলিপুরদুয়ার, নিউ কোচবিহার শিয়ালদা নিউ কোচবিহার ফেরার জন্যে 11 লক্ষ টাকা করে 22 লক্ষ সিকিউরিটি ডিপোজিটও দেওয়া হয়েছে। সবই ভালো চলছিল, কিন্তু যেমন জমিদাররা করে, জমিদারি তো মনে করেছেন ট্রেনটাও তাদের জমিদারির জায়গা। তারা 2 তারিখে এই মাসে চিঠি দিলেন যে আমরা দিতে পারছি না, এটা সম্ভব নয়, মানে লিখিতভাবে একটা দিয়েছিলেন যে এটা সম্ভব নয়। কিন্তু তারপরেও আমরা একটি অনুরোধ রেখেছিলাম, কারণ এই সভাটা জনগর্জন সভা, তো মানুষের লড়াইয়ের সভা। এটা হচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তারা গর্জন জানাবেন, তারা প্রতিবাদ করবেন। সুতরাং তাদের আশা, তাদের উপস্থিতিটা খুবই প্রয়োজন ছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো থাকছেন, কিন্তু থাকছেন তারাও যাদেরকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। তাতেও কিন্তু এই জমিদারি চালিয়েছেন যারা, এই বহিরাগত বিজেপি, তারা কিন্তু এমন চাপ দিয়েছে রেলের উপরে যে না, এই ট্রেনগুলো দেয়া যাবে না। কথাবার্তা চলছিল, কারণ সকলেই যারা রেলের আধিকারিকরা রয়েছেন তারা এই চাপে হয়তো নত হচ্ছিলেন না। একটা মৌখিক কথা চলছিল, আমাদেরকে তারা আশ্বস্ত করছিলেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু এই আজকে আমরা বসলাম, ফাইনাল যে চিঠিটা এসে গেছে এবং তাতে বলাই হচ্ছে যে যে বুকিংটা আপনারা করেছিলেন এই দুটি ট্রেনের জন্যে, সেই ট্রেনটা আমরা আর দেব না, এটা আমরা দিতে পারবো না বলে তারা লিখে নিয়েছেন। সুতরাং ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় সরকার মানরেগা টাকাটা বন্ধ করে দেয়, গরিবের ঘর তৈরি হবে বন্ধ, গরিব মানুষ, বঞ্চিত মানুষ ট্রেনে উঠবেন বন্ধ, ট্রেনে উঠে দিল্লি যাবেন। যে প্রতিবাদের সভা ছিল, মাননীয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি গিয়েছিলাম, তার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই ট্রেন বন্ধ। আর যতই চেষ্টা করুক না কেন, তখনও যেমন বাসে করে গিয়েছিল এই বঞ্চিত লাঞ্ছিত যারা পীড়িত অবস্থায়, তারাও কিন্তু দিল্লি পৌঁছে গেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, গর্জন দিল্লিতে হয়েছিল এবং গর্জন ব্রিগেডেও হবে আগামী দিনে। সুতরাং যতই আপনি ট্রেনে ওঠাটা বন্ধ করুন, ট্রেন আপনি বন্ধ করুন, ট্রেন আপনি বাতিল করুন, গর্জনটা বাতিল হবে না, এটা পরিষ্কার ভাষায় বলতে চাই। প্রাথমিকভাবে এটা বললাম। এবার মাননীয় আমাদের ব্রাত্য বসু মহাশয় তিনি বলবেন। আমি কি বলতে চাই, ডক্টর শশী পাঁজা আমার সহকর্মী, তার কথার সূত্র ধরে এইভাবে বিজেপি আসলে তাদের দৈন্যদশা প্রকাশ করছে। তারা যে আসলে তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, বাঙালিকে ভয় পায়, বাঙালিকে তারা এইভাবে আটকাতে চায় এবং তৃণমূল কংগ্রেসকে তারা এইভাবে একটা তাদের জমিদারি যে মানসিকতা, একটা ফিউডাল লর্ড, আমি পারমিশন দেব না, একটা সাদা বাংলায় একটা চিঠি যেটা আমরাই টাকা দেব, স্পেশাল ট্রেন, 2টো ট্রেন কলকাতায় আসবে। কেননা আপনারা জানেন যে 10 তারিখ আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ব্রিগেডের আহ্বান জানিয়েছেন। যে কোনো রাজনৈতিক দল ব্রিগেডের রাজনৈতিক কর্মসূচি করেন এবং সারা পশ্চিমবঙ্গ থেকে ব্রিগেডের লোক আসেন। এটা একটা প্রায় গত 30-40 বছরের ঐতিহ্য। তো মানুষ এখানে আসবেন, সেই মানুষকে আসতে দেওয়ায় তাদের আপত্তি, বকেয়া মেটাতে তাদের আপত্তি। দিল্লিতে ধর্ণা দেওয়ার সময় ঠিক এক কাণ্ড ঘটেছিল, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি দিল্লির ধর্ণা তিনি যখন করতে চান, একইভাবে ট্রেনের আবেদন করা হয়েছিল। সেই ট্রেন অনুমতি দিয়ে শেষ মুহূর্তে বাতিল করে রেল কর্তৃপক্ষ, খারিজ করে, এবং তখন ওই মানুষগুলোকে আমাদের আটকানো যায়নি। কিন্তু ওই মানুষগুলোকে আমরা বাসে করে দিল্লিতে নিয়ে গেছিলাম। সেখানেও একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধর্না ওরা আমাদের করতে দেয়নি।
তুলে দেয়, পুলিশ দিয়ে অসভ্য ব্যবহার করে, এবং প্রায় ধর্ণা ওরা বানচাল করে দেয়। কিন্তু আমরা থামিনি, আমরা সেই ধর্ণা কন্টিনিউ করি। তারপর আমরা কৃষি ভবনে যাই। কি কি হয়েছিল না হয়েছিল এটার পুনরাবৃত্তি করার কোনো মানে নেই। গোটা ভারতবর্ষ জানে, গোটা ভারত জানে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি ব্যবহার এখানে করা হচ্ছে। যে ঠিক একই জিনিস আমরা দেখব দিল্লিতে যখন কৃষক আন্দোলন হয়, ওই ফার্মার্সরা যখন গিয়ে ওই দিল্লির রাজপথে গভীর শীতের মধ্যে বসে থাকেন, তাদের সঙ্গেও একই ব্যবহার করা হয়। তার মানে যে কোনো আন্দোলন, যে কোনো গণ আন্দোলন, যে কোনো মানুষের সমাবেশ, মানুষকে সামাও মানুষের জমায়েত হলে বিজেপি সেটায় আপত্তি জানায়, বিজেপি সেটাকে ভেঙে দিতে চায়, বানচাল করতে চায়। এইভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাই 34 বছর কেউ আটকাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দরকার হলে মানুষ পায়ে হেঁটে, ট্রেনে চড়ে, নিজের উদ্যোগে ব্রিগেডে চলে এসছে, কেননা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা ডাক দিচ্ছেন, তখন এইভাবে এই মানসিকতা থেকে, একটা ফিউডাল লর্ড সুলভ মানসিকতা থেকে, যে আমার ট্রেন আমি দেবো না পারমিশন, আমার ট্রেন যা দেবো না, কি করতে পারিস, এই যে একটা অদ্ভুত মানসিকতা, এই মানসিকতার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং আপনাদের জানিয়ে রাখি যে ওইভাবে মানুষের আশা বন্ধ করা যাবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে। দরকার হলে মানুষের জন্য যা যা ব্যবস্থা করার আমরা দিল্লিতে করেছিলাম, আমরা ঠিক এক ব্যবস্থা আমরা করব। এবং আমার মনে হয় যে এইভাবে বারবার কেন যে আপনারা এইভাবে গণ আন্দোলন, গণ মুভমেন্টকে আটকাতে চাইছেন, এইটা সম্ভবত বিজেপি কোনোদিন স্বাধীনতা আন্দোলন করেনি বলেই। যেহেতু প্রথম থেকে আমরা যে কোনো আন্দোলনে আমরা বিজেপির একটা অনীহা দেখতে পাবো। ফলে 10 তারিখ এই জনগর্জন সভা আমরা সফল করব। এইভাবে আমাদের আটকানো যায়নি, আটকানো যাবে না, এবং এতে আমাদের রোখ আরও চড়বে। এবং আগামী দিনে আমরা এই চ্যালেঞ্জ নিয়ে বলছি, যদি ওই দিন যে পরিমাণ লোক আসার কথা ছিল, তার অন্তত 1.5 গুণ বেশি লোক আমরা এনে দেখিয়ে দেব যে ব্রিগেড কীভাবে আমাদের সফল করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এইভাবে আগে আটকানো যায়নি এবং যাবে না। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। তার আগে আমরা আরেকবার চিঠিগুলো দেখিয়ে দিই। তাহলে এই চিঠিটা ছিল যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অ্যাপ্লাই করেছিল ওই দুটি ট্রেনের জন্যে, 29শে ফেব্রুয়ারি। তারপরে চিঠিটা হচ্ছে যে টাকা পয়সা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়, 29শে ফেব্রুয়ারি। তারপরে যে চিঠিটা এসছে তাদের কাছ থেকে উত্তর, সেটা ছিল যে সম্ভব নয়, সম্ভব নয়, 2 তারিখে সম্ভব নয়। তারপরেও কথাবার্তা চলছিল, এবং আজকে এই মুহূর্তে প্রেস কনফারেন্স করার আগে এই চিঠিটা ঢুকলো, ঢুকেছে একদম এই চিঠিটা, যে একেবারেই দেয়া যাবে না। এত চাপ, এত চাপ। অমিত শাহ যখন করবেন, সে জেদ করে যখন ভেবেছিল 21শে জুলাই তো করতে পারে না সভা ধর্মতলায়, তাই সেই জেদ করে সেই জায়গায়, সেই স্থানেই সভা করতে হবে অমিত শাহজি আসছেন বলে। আর অমিত শাহজির র্যালিটা তো ভরতে হবে, কিংবা ভিড়টা করতে হবে, সে চেষ্টাটা করতে হবে। হয়নি সেটা আলাদা বিষয়, সেটা তো ফ্লপ ছিল। কিন্তু তখন ট্রেন দেয়া যায়, তখন স্পেশাল ট্রেনগুলো দেয়া যায়। আর যেরকম তাদের আন্দোলন হয়, নবান্নর দিকে এগোচ্ছেন তারা, অস্ত্রশস্ত্র নিয়ে, বোমা বন্দুক এবং লাঠি সোটা নিয়ে আন্দোলন করছে, একটা ভায়োলেন্ট আন্দোলন, হিংসার আন্দোলন। কারণ এরা মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কিত স্কিমের টাকাটা যখন বন্ধ করতে পারেন, যারা মহাত্মা গান্ধীর হত্যাকারী ছিলেন, এবং তাই মহাত্মা গান্ধীর অহিংসাতে বিশ্বাস করেন না, হিংসাত্মক আন্দোলন তারা তখন করেছিলেন। তখন কিন্তু ট্রেনও আসে, তখন তাদের বাসও পাওয়া যায়, যাতে দলে দলে তারা চেষ্টা করেন মানুষকে আনতে। সুতরাং এটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি, এই পার্টিটা ভয় পেয়ে গেছে। ব্রিগেডের ভয়, ব্রিগেডের কম্পনটা এখন থেকে তারা অনুভব করছেন। তাই ভাবছেন ট্রেন বাতিল করে দিই, বন্ধ করে দিই, তাহলে লোকজন আসবে না। কিন্তু তাতে আরও দ্বিগুণ, আরও 3 গুণ লোক আসবে। এটা মানুষের লড়াই, যেটাকে থামানো যায় না। প্রশ্ন, হ্যাঁ, আমাদের তরফ থেকে আমরা যা ব্যবস্থা নেওয়ার নেব। মানুষটা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাচ্ছেন যে আমরা আসতে চাই। কেউ নিজের উদ্যোগে আসবেন, আবার যাদের দরকার তারা আমরা একাধিক বাস করব, বাসে করে নিয়ে আসবো, কিন্তু তারা আসবেন। আইআরসিটিসি যা ওদেরই দেওয়ার নিয়ম, জেনারেল ম্যানেজার এবং সিকিউরিটি ডিপোজিট 11-22 লক্ষ টাকা জমাও পড়েছিল।
तो हम लोग यही कह रहे हैं कि आप सबको मालूम है कि 10 तारीख इस महीने में ब्रिगेड चलो है। क्यों ब्रिगेड हम लोग जा रहे हैं? तृणमूल कांग्रेस के तरफ से ये प्रोग्राम की घोषणा इस वजह से हुई क्योंकि ये माँ माटी मानुष की लड़ाई की बात है। क्यों हम लोग लड़ रहे हैं, क्यों हम लोग गर्जन कर रहे हैं, क्यों हम लोग प्रतिवाद कर रहे हैं? क्योंकि बंगाल के पैसों को बंद कर दिया गया है। तो इस ब्रिगेड चलो में तृणमूल कांग्रेस तो शामिल होगी, हर कार्यकर्ता शामिल होगा, लेकिन उसके साथ ही साथ वो लोग भी शामिल होंगे जो वंचित हो गए, जिनका पैसा बंद किया गया है। अब ये लोग जो उत्तर बंग से आएंगे, दूर दूर से आएंगे, इनके लिए ट्रेन का प्रबंध किया गया था। 2 खास तौर से ट्रेन की एक एप्लीकेशन हम लोग ने की, जिसके हम लोग तस्वीर आपको दिखाए थे कि 29 फरवरी को हम लोग IRCTC को लिखे हैं कि हमें 2 ट्रेन की ज़रूरत है। अलीपुर द्वार से आएगी, सियालदा पहुंचेगी, 8 तारीख को रवाना होकर 9 तारीख पहुंचेगी, फिर 10 तारीख को सभा शेष होने के बाद फिर वो वापस जाएगी। और एक ट्रेन न्यू कूच बिहार से आएगी, सियालदा तक आएगी, फिर वापस इन लोगों को लेके जाएगी। लेकिन जो डर जाते हैं और जो जमींदार होते हैं वो सोचते हैं कि ये धरती पे, ये आकाश को भी वो जब्त कर सकते हैं, इसलिए ट्रेन बंद कर दिया है, ट्रेन कैंसिल कर दिया है, ट्रेन नहीं दिया जाएगा। इस तरीके से चाप वो दिए हैं रेलवे आधिकारिक के ऊपर, जो हमारी जो सिक्योरिटी डिपॉजिट भी हम लोग देने के बावजूद भी, और तब रेल आधिकारिक जो ऑफिसर थे वो बोल रहे थे हम लोग प्रबंध कर रहे हैं, लेकिन उनके ऊपर दबाव देके ये रेल को कैंसिल कर दिया गया है। तो आप जितने भी कोशिश करें, लाख कोशिश करें, आप पैसा बंद करते हैं क्योंकि आप जमींदार हैं, आप लोगों के पैसा काम करके दे ही देते हैं क्योंकि आप जमींदार हैं, लेकिन फिर भी बंगाल को आप नहीं जीत सकेंगे। तो बंगाल की जनता और मनरेगा जिसके पैसे वंचित किए हैं, जिनके घर नहीं बने, बीजेपी केंद्र सरकार ने रोक दिया, बंद कर दिया, वो सब शामिल हो गए ब्रिगेड के दिन। बीजेपी कांप रही है, बीजेपी डर रही है, और उस दिन ब्रिगेड चलो में हमारी दीदी ममता दीदी वक्तव्य रखेंगे। और हम लोग यही कह रहे थे कि जिस तरीके से जब दिल्ली गए थे हम लोग, राजघाट में गए थे हम लोग, 2 फरवरी 2 तारीख को था, अभिषेक बंदोपाध्याय के नेतृत्व में हम लोग गए थे, उस समय भी आपने ट्रेन को कैंसिल कर दिया, डर गए, दिल्ली पहुंच गए, तब के तब तकलीफों के बावजूद भी ये लोग जो वंचित हैं, मनरेगा वंचित हैं या जिनके घर नहीं बने, कुछ लोग बस तक भी इतना तकलीफ उठा के वो दिल्ली पहुंचे, फिर भी वहां प्रतिवाद हुआ। फिर आपको मालूम है क्या इतिहास थी। अर्थात बीजेपी सोचती है कि हम ट्रेन भी बंद करेंगे, पैसा भी बंद करेंगे, कुछ नहीं देंगे क्योंकि हम जमींदार हैं। तो जब उनकी रैली होती है, अमित शाह की रैली हुई, मीटिंग हुई धर्मतल्ला में, लेकिन वहां लोग नहीं आए, लेकिन कोशिश तो बहुत, ट्रेन भी मुफ्त मिलता है, बस भी मुफ्त मिलता है। और जब नवान्न करते हैं, वो आंदोलन करते हैं जिसमें गोला बारूद बंदूक सबको, लाठी सब कुछ चलता है, वायलेंस होती है, उनमें भी जब ट्रेन की जरूरत होती है तब ट्रेन भाजपा को मिलती है, लेकिन बंगाल में इस माटी मानुष की लड़ाई के लिए नहीं मिलती है। तो भाजपा के साफ सुथरे उनके लक्ष्य क्या है और उनका उद्देश्य क्या है हम लोग समझ गए। वो डर गए हैं कि इतना बड़ा ब्रिगेड होगा, इतना बड़ा आंदोलन होगा, इतना बड़ा गर्जन होगा कि नरेंद्र मोदी के कान तक तो पहुंचेगा, लेकिन बीजेपी जो है इस गर्जन को सह नहीं पाएगी, और इसलिए वो लोग बोले कि ट्रेन नहीं दिया जाएगा। इन 2 बातों को हम लोग आज प्रेस कॉन्फ्रेंस द्वारा श्री ब्रात्य बसु और हम हाजिर होकर आपके बोल रहे हैं। अब कोई सवाल हो तो जरूर पूछिएगा। You see, though it's more than evident that you cannot stop Trinamool Congress. And Trinamool Congress had followed the routine protocol. Our Honorable Chief Minister writing to the Honorable Prime Minister, our ministers going over to meet the union ministers, our MPs going over to Delhi to meet the persons concerned, our officers from the West Bengal government going and meeting the officers of the concerned department, all protocols were maintained. But even then, we saw the funds were never came. So first they said, isko rok ke rakhe, we have just stopped it. But later we all know that they have actually shut the funds. They have closed the account and they have said that we will not give. Jabardasti, this is because they think they are feudal, they believe in feudalism. They are landlords and they can do all this and get away with it. Honorable Chief Minister was in Dharna in March 2023.
We had a dharna throughout the year. Also in Rajghat, we have under Abhishek Bandyopadhyay. Again, this year in February 2024, there was dharna in Kolkata. Despite all this, and of course, BJP is clearly rattled because Mamata Banerjee made the announcement that central government, you have deprived Bengal Manrega funds, so the West Bengal government will give it. So they are rattled. And now Bengal, the Manrega deprived, know that the money has been given by Mamata Banerjee and that BJP union government has stopped the money. So this is now very clear. So when we are now going to come out in protests for such deprivation, and there's a huge Brigade Chalo rally which is going to be held on 10th of March, certain trains would be required. So these trains have now been stopped. To curb the rally or the Garjan, they are clearly rattled, disturbed, and very scared. So obviously there is a political issue behind it. যদি অন্য একটা বিষয় করুন। হচ্ছে যে তাপস রায় আজকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, দলও ছেড়ে দিলেন, কি বলবেন? না, এটা তো আমরা বুঝতে পারিনি, অনুমান করতে পারিনি। এবার তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, দল ছাড়লেন, আমরা ওনাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। উনি সিনিয়র লিডার, আমাদের পক্ষে যতটা বলা সম্ভব আমরা বলেছি। কিন্তু উনি যদি ডিটারমাইন্ড থাকেন, তো আমাদের তো কিছু করার নেই। আমাদের দলগতভাবে আমরা যা যা চেষ্টা চালানোর আমরা সর্বাত্মকভাবে চালিয়েছি, ওনাকে সম্মান দিয়ে, ওনাকে মর্যাদা দিয়ে। তারপর ওনার যদি অন্য কোনো বিষয় থাকে সেটা ওনার ব্যাপার। আমরা খালি ওনাকে অনুরোধ করতে পারি যে আপনি আমাদের সঙ্গেই থাকুন, অন্য কোনো দলে যাবেন না আপাতত, এইটা আমরা বলতে পারি। কিন্তু উনি অভিযোগ করছেন যে উনি ওনার বাড়িতে ইডি আনার পর থেকে শাসক দলের কোনো শীর্ষ নেতৃত্ব ওনার সঙ্গে সামান্য যোগাযোগ করেননি এবং সমবেদনাও জানাননি। না, কিন্তু উনি তো আবার বলছেন যে ওনার সঙ্গে ইডি হানার পর ফোন ছিল না, ফোন নিয়ে গেছিল। কিন্তু যেটা দলগতভাবে জানতে পেরেছি যে ওনার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হয়েছিল, হয়তো মানে কথা বলা হয়ে ওঠেনি ফোন না থাকার কারণে। কিন্তু এগুলো তো খুব মানে ওনার সঙ্গে ফোনে কে কথা বললো বা বললো না, এটা তো ধরুন আমাদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি অনেক নেতাদের বাড়িতে ইডি রেড চালিয়েছে। সবার সঙ্গে কি শীর্ষ নেতৃত্ব সবসময় কথা বলতে পারে? তারা মানসিকভাবে সবসময় সঙ্গে আছেন, কিন্তু অনেক সময় ফিজিবল হয়ে ওঠে না। এইগুলো খুব আমার মনে হচ্ছে না যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু। হয়তো ওনার ভেতরে কোনো, যেটা উনি বলেছেন আমি আপনার থেকে শুনলাম, ওনার কোনো অভিমান থাকতে পারে, আবেগ থাকতে পারে, অপমানবোধ থাকতে পারে, কিন্তু সেগুলো পার্টির মধ্যে আমার মনে হয় যে খোলাখুলি কথা বললে ভালো হতো, অন্তত সেগুলোকে অ্যাড্রেস করা যেত। এখন উনি সিনিয়র লিডার, এর থেকে বেশি আমরা কী বা বলতে পারি? উনি চলে গেলে দলের ক্ষতি হবে না? আমি তো মনে করি যে যে কেউ চলে গেলেই দলের ক্ষতি হবে। আমরা চাই না, তৃণমূল কংগ্রেস তাদের দলকে মনে করে যে একটা পরিবারের মতো, তাহলে পরিবারের থেকে কেউ চলে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। এখন সেটা তো দল যেমন বুঝবে যে দলের ক্ষতি হবে কি হবে না, যে ব্যক্তি চলে যাচ্ছেন তাকেও বুঝতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বহু মানুষ বিজেপিতে থেকেও চলে এসছেন আমাদের দলে, অনেকে আমাদের দল থেকে বিজেপিতে চলে গেছিলেন, তারাও পরবর্তী ক্ষেত্রে ভুল বুঝে আমাদের দলে চলে এসছেন। এখন পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কোনো বিকল্প নেই। কোনো একটা, আমি নিশ্চয়ই আশা করব না যে তাপসদার মতো কোনো সিনিয়র লিডার কোনো নিশ্চয়ই কোনো সাময়িক কোনো হঠকারিতা বা কোনো রাগ থেকে বা উত্তেজনা থেকে কোনো ঘটনা ঘটাবেন। আমরা এখনও তাপসদার সঙ্গে ডায়ালগে আগ্রহী। তাপসদা যদি কথা বলতে চান, আমাদের পার্টি নিশ্চয়ই কথা বলবে। কিন্তু একটা সময় পর্যায়ে তো যদি কেউ মানুষ যদি ডিটারমাইন্ড থাকেন, স্থির নিশ্চিত থাকেন, তার কাজে যদি তিনি বদ্ধপরিকর থাকেন, এবং সেটাকে আমি অসম্মানও করতে চাই না, তিনি নিশ্চয়ই কিছু ভেবেই করছেন, সেটা তারপর তার একটা স্তরের পর কিছু বলা যায় না। সে যদি কুণাল ঘোষ বলছেন যে উত্তর কলকাতায় মহিলা প্রার্থী আছে, আপনার নাম করে বলছেন। এটা তো উনি নিজের বক্তব্যটা রেখেছেন। আর আমি মনে করি এই মুহূর্তে আমাদের পাখির চোখ হচ্ছে 10ই মার্চ ব্রিগেড চলো জনগর্জন।
সুতরাং ওটাই আমার পাখির চোখ এবং ওটাই নিয়ে আমরা ভাবছি এবং প্রস্তুতি সভা বক্তব্য দারুণ সারা এবং মানুষ যে এত কষ্ট এবং আমাদের পাচ্ছে পার্টির টিকিট কিন্তু আমাদের কারোর উপরে নির্ভর করে না, এটা পার্টির নেতৃত্ব যাকে দেবেন বলে মনে করেন পার্টির নেতৃত্ব তাকেই দেবেন। আমাদের যেখানে আমরা যেগুলো নিয়ে সত্যি বিচলিত, যেভাবে বিজেপি যেটা আমদানি করছে এই পশ্চিমবাংলা, একটা প্রথম লিস্ট বেরোলো 195 নাম বেরোলো সারা ভারতবর্ষে, তার 20-22টা এখানকার সিট, তার মধ্যে আসানসোল সিটে যে প্রার্থী বিজেপি প্রথম লিস্টে প্রথমবার বের করলো পবন সিং, আমরা অবাক হয়ে যাচ্ছি এটা কি সংস্কৃতিকে আমদানি করছে। এটা তো ধিক্কার জানাতে হয়, প্রতিবাদ জানাতে হয়। নারী শক্তি নিয়ে সন্দেশখালী নিয়ে যারা বললেন, পবন সিংয়ের যে ভিডিওস, তার গান করা, তার ভঙ্গিময় এবং যার স্ক্রিপ্ট এবং লিরিক্স, লজ্জা লাগছে ওই ভিডিওগুলো হচ্ছে যে বাঙালি নারীর সম্বন্ধে তাদের কি ধারণা। এই সমস্তগুলো অত্যন্ত ভয়ানক হয়ে যাচ্ছে। আজকের দিনেও দেখি যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, গতকালকে এনজিও গঠিত একটা মিশন, তারপর আজকেও দেখি SC/ST কমিশন। আপনারা তো যাচ্ছেন, কিন্তু এই যে এই বিভিন্ন কমিশনগুলো এইগুলোকে দেখছে না কেন? সুতরাং কোথাও না কোথাও আমাদের যে রুটসগুলো আছে খুব শক্তপোক্ত আছে। আমরা নারী শক্তি কিংবা নারীকে সম্মান করি। এই প্রথম লিস্টে আপনি দেখুন এরা কি 33% করবে। যে নামগুলো ঘোষিত হয়েছে তার মধ্যে 14%-এরও কম নাম রয়েছে মহিলাদের। তাহলে আমাদের বক্তব্য যে পবন সিংকে, তারপর তো গর্জন হলো, একটা মিনি গর্জন দেখলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরশুদিন, মিনি গর্জন হলো, লোকটা বাধ্য হলো প্রত্যাহার করতে। তারপরে আংশিকভাবে যেই সমস্ত যারা ওই পবন সিংয়ের কাছের লোক ছিল, বন্ধু ইত্যাদি, তারা যে ওর সম্বন্ধে বলছে, কিন্তু এই যে বলছে যেগুলো, এই যে নারী প্রতি অবমাননা, মানে চরম অপমান, কিংবা যেভাবে দৃশ্যগুলো দেখেছি, বিজেপি এটা নিয়ে কি বলছে? কারণ প্রথম লিস্টে কিন্তু আপনি নাম দিয়েছেন, তিনি প্রত্যাহার করেছেন, সেটা তো পরে হয়েছে, আপনি কিন্তু লিস্টে নাম দিয়েছিলেন। তাহলে এটাই কি দেশের ভবিষ্যৎ? যে যে ধর্ষণ করে তাহলে সে টিকিট পাবে, যে বাংলার সম্মান, বাংলার নারীর বিরুদ্ধে বলবে সে টিকিট পাবে, যে যত বাংলার সম্বন্ধে বিদ্রুপ করবে, কটূক্তি করবে, কালিমালিপ্ত করবে, বদনাম করবে, সে তত বিজেপির সিঁড়ি দিয়ে উঠে যাবে। এটাই তো বিজেপি। এই আমদানিটা যেটা ওরা করার চেষ্টা করছে বাংলায়, এটাকে বন্ধ করতে হবে আমাদের। বিজেপি যে আদ্যন্ত একটা নারী বিদ্বেষী দল, মিসোজিনিস্ট, পবন সিংয়ের ঘটনাটা সেটা প্রমাণ করে। আমার ধারণা জেনে বুঝে পবন সিংয়ের এই ভিডিওগুলো খুব আনপপুলার কিছু নয়, এগুলো ইউটিউবে চাইলেই আপনারা দেখতে পাবেন। তাহলে এটা জেনে বুঝে, যেখানে বাঙালি মেয়েদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ, রিডিকিউল করা, বাঙালি মেয়েদের নিয়ে হাসি তামাশা করা, বাঙালি মেয়েদের ছোট করা, এই ধরনের গানবাজনা যিনি করেন তাকে বাংলায় টিকিট দেওয়া, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। তারা এখন লড়াতে চাইছেন কি চাইছেন না, পরবর্তী ক্ষেত্রে বেগতিক দেখে পিছু হটতে চাইছেন, কিন্তু তাদের মূল মানসিকতাটা পবন সিংকে আসানসোলে টিকিট দেওয়ার মধ্যে দিয়ে স্পষ্ট প্রতিফলিত হয়। রাজ্যদা, আগামীকাল সন্ধ্যায় আবার প্রধানমন্ত্রী আসছেন, রাজভবনে থাকবেন, তাহলে কি আপনারা এই যে ট্রেন যে বিভ্রান্তি বা বন্ধ করে দিয়েছে বিজেপি বা অন্যান্য দাবি বকেয়া, আপনাদের তরফে কেউ কি যাবে দেখা করতে? সেটা দলগতভাবে আমার মনে হয় না, গিয়ে লাভ কি? আমার কাজ, প্রধানমন্ত্রী আসতেই পারেন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিধানসভার আগে কতবার এসছেন, কিন্তু 200 তো পেরোলো না, বৈতরণী পেরোয়নি। তো এবার উনি আসতে পারেন, এখন ভোট এসে গেছে, উনি আসবেন, স্বাভাবিক কথা, ওনাকে স্বাগত। কিন্তু আমাদের ওনার আশা নিয়ে তো ভাবলে চলবে না। আমাদের 10 তারিখ ব্রিগেড আছে, জনগর্জন প্রোগ্রাম আছে। ব্রিগেডে কত মানুষ আসবেন সেটাই এখন আমাদের কথা, এবং সেই ভিড় আমরা কীভাবে কন্ট্রোল করব, কীভাবে নিয়ন্ত্রণ করব, সেটাই এখন প্রাথমিক চ্যালেঞ্জ। বা এখন বাইরের দলে কেউ আসতে পারেন, এখানে অন্য দলে কেউ আসতে পারেন, দেশের সর্বোচ্চ পদাধিকারীও আসতে পারেন, তাতে আমাদের কোনো খুব ওটা নেই, কোনো মাথা ব্যথা নেই, কিছু বলারও নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। Tomorrow, Abhijit Gangopadhyay, the Calcutta High Court Justice, he is scheduled to resign, and there is speculation that there is possibility he might join BJP. What is your reaction? You see, there's just one point. Otherwise, maybe we would not have commented on this, because till date, until now, he is still a justice of the
Honorable Justice of the Calcutta High Court. But it is so unfortunate that he has already begun to speak along political lines and has expressed that he would be joining a political party. So, as our MP today, Kalyan Banerjee, has already mentioned during the day, following the meeting with the Election Commission, and it is a speculation that this joining prior to retirement, and at one time Arun Jaitley ji, Union Minister, had mentioned about a cooling off period of 2 years for any judges too, before they really get into any kind of joining political or otherwise. But all that is not abided with, and it appears that he will join the BJP party. But all said and done, you know, what happens is now this kind of a political party that he's going to join will have reflection on all, or will cast aspersions on all the judgments which have happened during his tenure. That is all we have to say. Well, if he is coming into the political field, then we will handle the issue also politically. And since he's already mentioned, that's why we are just adding 1 or 2 I lines. think let him resign first and come to the arena of politics. Then we may comment on this. And as you know, when I can quote Jean Baudrillard's quote, that Baudrillard said that when a civil person with media, the media when glorified him, media can go one extent, but in one context the media will stop, and then suddenly he will realize that he will alone. Now he is in maybe he is in our arena. So let him understand what is the burning of media. I think now he will understand. এটা বাংলায় এটা একটু বাংলায় না, আমি বলতে চাইছি যে উনি তো এখনো পদত্যাগ করেননি। পদত্যাগ করলে সেটা তারপর উনি সত্যি কোন দলে যাবেন, এটার মধ্যে মিডিয়ার, আমি গণমাধ্যমের একটা চর্চা আমি দেখেছি। তা আমি কালকেও যেটা বলেছি, রাজনীতি করতে যে কেউ চাইতে পারেন। এখন জাঁ বদ্রিয়ার যেটা বলেছিলেন যে একজন বিখ্যাত তাত্ত্বিক, যে মানে আপনি জানেন মিডিয়া নানা রকম কনস্ট্রাকশন ঘটায়, সোশ্যাল কনস্ট্রাকশন। তা সেখানে কেউ অনেক খুব বড় কেউ হয়ে উঠতে পারেন, কিন্তু তাকে একটা স্তরই অবধি ব্যবহার করেন। তার যখন এখন এমন একটা সময় যখন আসছেন, উনি দাঁড়িয়ে আছেন এবং পেছনে অজস্র মিডিয়া, হয়তো কেউ সেই ব্যক্তি এবং পেছনে অজস্র মিডিয়া। এবার সাঁকো পার হয়ে তিনি যখন আমাদের দিকে চলে এলেন, ব্রিজ পার হয়ে, তখন কিন্তু হঠাৎ উনি তাকিয়ে দেখবেন যে সাঁকোর ওপারে মিডিয়ারা দাঁড়িয়ে আছে, তারা আর কেউ ক্রস করছে না। এবার সেই ছ্যাঁকাটা কেমন, আমার মনে হয় যে সবার এই রাজনীতিতে, আমরা যারা রাজনীতি করি, মানে সংসদীয় রাজনীতি, তাদের কম বেশি একটু বোঝা উচিত। বলছি, নির্বাচন কমিশনের তরফে আজকে বলা হয়েছে যে সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে দিয়ে ভোটের কাজে লাগানো যাবে না। একই সঙ্গে শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনে যে ভুয়ো ভোটার, এই প্রসঙ্গটাও আজকে বলেন, কি বলবেন? না, বিএসএফকেও যাতে কাজে না লাগায়, সিআইএসএফেও যাতে কাজে না লাগায়। আর বাংলায় কিন্তু নির্বাচন হচ্ছে একটা গণতন্ত্রের উৎসব। এই ব্যাটালিয়নগুলো নামিয়ে দিয়েছেন, এটা যেন মনে হচ্ছে একটা রণক্ষেত্র, একটা যুদ্ধ আসছে। এটা যুদ্ধ নয়, এটা গণতন্ত্রের উৎসব। হই হই করে মানুষ ভোট দিতে যায়। তো সেটা গণতন্ত্রের উৎসবকে আপনি মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করছেন, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যে সাংঘাতিক কিছু একটা হতে। তা আপনি কিন্তু ওই যে স্পন্টেনিয়েটি ছিল, স্বতঃস্ফূর্ততা ছিল, একটা বেরোবো, ভোট দেব, এটাকে এমন করছেন যে একটা যেন রণক্ষেত্র তৈরি হচ্ছে। আমরা শুধু বিশেষত যেখানে আমাদের শীতলকুচির অভিজ্ঞতা আছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষই একমাত্র যেখানে মিলিটারি হঠাৎ বাঙালি দেখলে গুলি করে মারতে শুরু করে, সেখানে হঠাৎ এইরকমভাবে তাদের দিয়ে মার্চ করানো ক্রমাগত, যেটা ম্যাডাম বললেন, ওটা যেটা গণতন্ত্রের শ্রেষ্ঠ কার্নিভাল উৎসব আমাদের, সেটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করে দিচ্ছে। এইটা কাম্য নয়। মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে আনন্দ করে যাকে খুশি ভোট দিক, তৃণমূলকে দিক, বিজেপিকে দিক, সিপিএমকে দিক, কংগ্রেসকে যাকে খুশি দিক, নোটাই দিক, কিন্তু মানুষের ভোট দানটা যেন সুরক্ষিত থাকে। এর আগে স্বাধীনতার পরে আমরা দেখেছি যে বহু বিচারপতি তারা ইস্তফা দিয়েছেন এবং রাজনীতিতে এসেছেন। দেবীপালও উদাহরণ, উত্তর কলকাতার এমপি ছিলেন। তো আপনাদের আপত্তি কেন? একজন বিচারপতি একেবারেই আপত্তি করছি না। কোথায় আপত্তি দেখলেন? আমরা বারবার বলছি স্বাগত মানে কি আপত্তি? স্বাগত জানানো মানে কি আপত্তি করা? তাহলে আবার যেভাবে এক সময় আমি আপনাকে কলেজে পড়াতাম, আলাদা করে আবার বসতে হয়। ধন্যবাদ, নমস্কার।